সকালবেলা ঘুমিয়ে আছি, তখনই দরজার ঠক ঠক শব্দে ঘুমটা ভেঙে যায়। দরজাটা খুলতেই দেখলাম আর কেউ না, বাড়িওয়ালা চাষা এসে হাজির। তখন উনি এসে আমাকে উচ্চস্বরে বলে ওঠে, দেখো বাবা, এভাবে তো ভাড়া না দিয়ে তোমাকে আমি সবসময় রাখতে পারবো না, বুঝতে পেরেছো? আমাকে বাসা ভাড়া দিতে হবে। গত 6 মাসের বাসা ভাড়া তোমার বাকি রয়েছে। যদি বাসা ভাড়া না দিতে পারো তাহলে কিন্তু তোমার মাল সামান সব কিছু এখানেই রেখে দিতে হবে। চাচা, আপনাকে এই মাসের টাকাটা আমি আপনাকে কোনোভাবে ম্যানেজ করে দেব। আপনি প্লিজ আমাকে বাসা থেকে বের করবেন না। কিছুদিন পর ডাক্তারের পড়াশোনা আমার শেষ হয়ে যাবে। এরপর না হয় আমি আপনার সব টাকা পরিশোধ করে দিতে পারবো। এমনিতেই আমি যে টিউশনি করি ওইটা দিয়ে আমার ডাক্তারের পড়াশোনাটা হয় না। অনেক বাড়তি রোজগার করে তারপরে পড়াশোনাটা আমাকে চালাতে হয়। দেখো বাবা, এভাবে তো চলবে না। আমারও তো পেট আছে, আমি তো সংসার চালাই, তাহলে আমি কিভাবে চালাবো বলো? বাড়িওয়ালা চাচা অনেকগুলো কথা শুনিয়ে ওখান থেকে চলে যায়। কথা শোনাবে না কেন? 6 মাস ধরে টাকা দিতে পারছি না, দিব কি করে? সারাদিন টিউশনি করি আর একটা পার্ট টাইম জব করে কয় টাকায় আর পাই? মেডিকেলে পড়তেছি, তা খরচ কেমন আপনারা নিজেরাই আন্দাজ করে নিন। তার থেকে বড় কথা, মেডিকেলে পড়তে অনেক টাকার দরকার হয়। আমার কাছে তো নেই। বাবা মায়ের শেষ কিছু টাকা ছিল, তা আমি দিয়ে শেষ সেমিস্টারগুলো চালিয়েছি। সামনে ফাইনাল এক্সাম, তার জন্য প্রায় কম করে হলো 20,000 টাকা দরকার। বঙ্গবন্ধু মেডিকেলে আমি পড়াশোনা করছি, এখন ওইখানে তো টাকার প্রয়োজন আছে, না হলে যে ফাইনাল এক্সাম দিতে পারবো না। আর আমার শখ বড় ডাক্তার হওয়ার, আর হবেও না। আপনাদেরকে তো আমার পরিচয়টা দেয়াই হলো না। আমি হাসান আহমেদ। হ্যাঁ, শুধুই হাসান। পরিবার বলতে আমি একজন ছাড়া আর কেউ নেই। নিজের প্রিয় মানুষ বলতে বর্তমানে কেউ নেই, শুধু একজন বন্ধু আছে। তাছাড়া কারোর সাথে তেমন কথা বলা হয় না। আমার আপন শুধু একটাই আছে, সেটা আমার নিজের বন্ধু, যাকে আমি বেস্ট ফ্রেন্ড হিসেবে জানি। স্বপ্ন ছিল অনেক বড় ডাক্তার হব, কিন্তু মা বাবা সে আগে গত হয়েছে। তারপরে আমি একা। বাড়ি বলতে যা ছিল তা আমি বিক্রি করে ফেলেছি এই পড়াশোনার উদ্দেশ্যে। শেষ বলতে এখন পরিস্থিতি তো বুঝতেই পারছেন আমার কেমন হচ্ছে। কি আর করব, তাই আমি ঘুম থেকে উঠে সবকিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে এরপর কিছুক্ষণ পড়তে বসে পড়া শেষ করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে টিউশনের জন্য যাই। এভাবেই আমার জীবনটা এখন বর্তমানে বলতে গেলে চলে যাচ্ছে। মা বাবা ছাড়া একজন মানুষ কিভাবে বেঁচে থাকে তা আমাকে দেখলেই মানুষ বুঝতে পারবে। টিউশনিটা শেষ করে আবার বাসায় ফিরে পত্রিকার কাগজটা হাতে নিয়ে দেখি দেশের সব থেকে বড় নামকরা ডাক্তার মালা চৌধুরী। আমার জানা অনুযায়ী মালা চৌধুরী আমার থেকে মাত্র 3 বছরের বড়। আর এতটুকু জানি উনি এখনো বিয়ে করেনি। বাবার টাকা পয়সার অভাব নেই, এরপরেও উনি নিজের একটা হসপিটাল খুলেছে। লন্ডন থেকে পড়াশোনা শেষ করে উনি দেশের সব থেকে বড় ডাক্তার হয়ে ফিরে এসেছে। আমি এখনো পর্যন্ত ওনাকে বাস্তবে দেখিনি, কিন্তু ওনার ছবি দেখে আমি প্রথমেই ওনার প্রেমে পড়েছিলাম। এক কথায় বলতে গেলে উনি আমার প্রথম ক্রাশ। হয়তো আমাকে কলেজে ভার্সিটিতে সবখানে অনেকে প্রপোজ করেছে, কাউকে আমি অ্যাকসেপ্ট করিনি, কিন্তু ওনাকে দেখার পর সবকিছু আমার বদলে যায়, কারণ উনি যে আমার প্রথম ক্রাশ। পত্রিকাটা হাতে নিয়ে তার কথা ভাবতে লাগলাম, আর মনে মনে ভাবলাম যদি আমি ওনার সাথে একটিবার দেখা করতে পারতাম। ট্রিটমেন্ট দেওয়ার জন্য অনেক সময় লাগে এবং কি অনেক টাকার বিষয় আছে। একটা রোগী দেখতে প্রায় 16,000 টাকার মতো। বসে বসে এসব ভাবছিলাম, তখনই হাতের ফোনটা বেজে ওঠে। দেখি আমার বন্ধু রাহাত কল করেছে। ফোনটা রিসিভ করতেই রাহাত বলে ওঠে, কিরে, কোথায় তুই? এখন তুই ফিরছিস না, সমস্যা কি? ভাই কখন বললাম তোকে আসতে, আজকে তোকে সারপ্রাইজ দিব। থুশালা, তুই আবার কি সারপ্রাইজ দিবি? আচ্ছা দাঁড়া, আমি আসতেছি। কথাটা বলে কলটা কেটে দিই। এরপর আমি রওনা দিলাম ভার্সিটির উদ্দেশ্যে। আচ্ছা আকাশ, বলতো নেহাকে দেখতে কেমন লাগে? ও যখন দাঁড়িয়ে তোর গিয়ে কঙ্কালগুলোর হাত পরিষ্কার করে তখন আমার মনে হয় ও নিজেই একটা কঙ্কাল। আরে ভাই, নেহা আমাদের সিনিয়র, কথাটা আসতে বল। যদি জানতে পারে এসে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিবে, তখন কি করবি তুই? কি করব ভাই, থাপ্পড় খেয়ে ওর দিকে চুপ করে শুধু নেহার দিকে তাকিয়ে থাকবো? আমার তো ওর দিকে তাকাতেই ভালো লাগে, তো কি বলবো আমি? প্রেমে মজনু হয়ে যাচ্ছে সে যাই হোক, হাসানকে কি কল করেছিস? ও কি এখনো এসেছে? ওই হারামজাদা, কথা বাদ দে। হারামি তো পাগল হয়ে আছে, যার জন্য আর ও তো জানে না আমাদের কাছে আসতেছে, আমাদেরকে একটা ক্লাস নিবে।
তুই কার কথা বলছিস? তোর তো কিছুই বুঝতেছি না। আরে আমি বলতেছি মালা ডাক্তারের কথা। আমাদের ডিপার্টমেন্ট থেকে উনি আসতেছে, আমাদেরকে একটা ক্লাস করাবে। উনি আমাদের স্যার নাকি ওনাকে ইনভাইট করেছে। তাই নাকি? তাহলে তো আমাদের ডিপার্টমেন্টের অনেকে আজকে ভিড় জমাবে মালা ডাক্তারকে দেখার জন্য। ডাক্তার দেখার জন্য নাকি চাই, শুধু দেখবে তার সৌন্দর্য, কারণ মালা আপু দেখতে সেই সুন্দর। আরে ভাই, আমি তো বলি ডাক্তারি পড়াশোনা বাদ দিয়ে তাকে মডেল হওয়া উচিত ছিল, কারণ এমন চেহারা নিয়ে কেউ কখনো ডাক্তার হয় নাকি? আমি তোর কথা চিন্তা করছি না, আমি ভাবতেছি যখন উনি অপারেশন থিয়েটারে যায় তখন রোগী ওনাকে দেখে অজ্ঞান না হয়ে যায়। না ভাই, আমি ভাবতেছি আমাদের হাসান যাবে ওইখানে রোগী হয়ে, আর বেডে শুয়ে থাকবে। যখন মালা ওকে দেখতে যাবে তখন বলবে, মালা আপু আমি সুস্থ হয়ে গেছি, কারণ তোমাকে দেখার পর আমি একদম সুস্থ। অনেক মজার কথা বলেছিস, দাঁড়া তোকে একটা কল দিই। এত সময় হয়ে গেছে, এখনও আসতে এত সময় লাগাচ্ছে কেন? হারামি কোথায় আছে এখন? রাস্তার মধ্যে প্রচুর পরিমাণ জ্যাম। এখনো দেখছি জ্যাম ছাড়ছে না। কি করব তাও তো বুঝতেছি না। তাই গাড়ি থেকে নেমে একটু সামনে হাঁটতে লাগলাম, কারণ আমার রুম থেকে আমার ওই হসপিটালের কলেজে যেতে কম করে হলো 1 ঘন্টার সময়। জ্যামগুলো কাটিয়ে আমি সামনে হেঁটে যাচ্ছিলাম, তখনই হাতের ফোনটা বেজে ওঠে। হারামি রাহাত কল করেছে। ফোনটা রিসিভ করলাম, তখন রাহাত বলে ওঠে, কিরে ভাই, তুই কি আস্তে আস্তে মরে যাবি নাকি? সময় কত লাগাচ্ছিস, এখন তুই আসতে পারলি না? কোথায় আছিস তুই? পাগল হয়ে যাচ্ছিস কেন? আমি তো রাস্তায় আছি, আসতেছি, একটু অপেক্ষা কর। আমার মাত্র 5 মিনিট লাগবে, আমি এখনই চলে আসি। কথাটা বলে কলটা কেটে দিলাম। এরপর আমি দৌড় দিলাম ভার্সিটির উদ্দেশ্যে, কারণ এখান থেকে যদি দৌড়ে যাই তাহলে 5 মিনিটেই পৌঁছে যাব। হারামজাদা আসতেছে, আসতে 5 মিনিট লাগবে বলছে। মনে হয় ওই যে গলির মোড়ে জ্যামে ধরেছে। হতে পারে রে, দেখ তোর ক্রাশ আসতেছে। আর হ্যাঁ, নেহা কিন্তু তোর দিকে তাকায় না। কিভাবে তাকাবে? আমি কি ওকে এখনও ইমপ্রেস করার চেষ্টা করলাম নাকি? অবশ্য কিভাবে করব তা আমি জানি না। ওই হারামজাদা আবার রোমিও আছে, ওই সব সম্পর্কে বোঝে কিন্তু কারোর সাথে রিলেশন করে না। আসলে ছেলেটার জন্য আমার অনেক কষ্ট হয় রে। ছোটবেলায় মা বাবা হারিয়েছে, নিজের টাকায় পড়াশোনা চালাচ্ছে, খুব কষ্ট হয়। এমন মানুষ হয়তোবা দুজন নেই। ওর মতো সব দিক থেকে ছেলেটা খুব ভালো, পড়াশোনা থেকে শুরু করে সব কিছুতে। সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে তখনই কাজের লোকেরা যে যার মতো আমার জন্য সব কিছু নিয়ে আসে। তখনই আব্বু আমার উদ্দেশ্যে বলে ওঠে, সেই কখন তোর ঘুম ভাঙার জন্য আমি অপেক্ষা করছি, এখনো আমি যাচ্ছি না। আব্বু গতকালকে একটু আসতে লেট হয়ে গিয়েছিল, তাই ঘুমিয়েছিলাম। কি হয়েছে বলো? ব্রাশটা ওদের কাছ থেকে নিয়ে আমি মাঝেতে দাঁত মাজতে লাগলাম। এরপর ওয়াশরুমে গিয়ে মুখটা ধুয়ে আব্বুর কাছে এলাম, তখন আব্বু বলে ওঠে, তুই এখনই আমার সাথে চল, আমি তোকে আমার অফিসে নিয়ে যাব, তোকে সবার সাথে পরিচয় করিয়ে দিব। আরে আব্বু আমি একদমই যেতে চাই না। তুমি দেখছো না আমার এখন মেডিকেলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমি এই মুহূর্তে এখন যেতে চাই না। ওখানে গিয়ে কি হবে বল মা? ওখানে তোর কি কাজ? মানুষের জন্য চিকিৎসা করা, আর কি করা? টাকা তো আমার অভাব নেই, তুই টাকাকে শেষ করতে পারবি না, আমার এত টাকা আছে। আব্বু তুমি কেন বোঝো না? আমি কখনো টাকার জন্য কারোর চিকিৎসা করি না, আমি শুধু মানুষের সেবা করি। ডাক্তার বলতেই সেবা, ডাক্তার কখনো টাকার বিনিময়ে কারোর চিকিৎসা করে না। তোর সাথে কথাই আমি পারবো না মা। আমি কি, কেউই পারবে না। আমি মাপ চাইলাম। আমি অফিসে গেলাম, আমার জাপান থেকে কিছু লোক আসবে মিটিংয়ের জন্য, আমি ওদের সাথে একটু বের হব। আমি আসতেছি তাহলে, তুই যা, টেক কেয়ার। বাসা থেকে রেডি হয়ে নেহালকে একটা কল করলাম, তখন নেহাল ফোনটা ধরে বলে ওঠে, হে বেবি, বলো তুমি কোথায়? আমি রেডি হয়ে রেস্টুরেন্টে যাচ্ছি, তুমি ওখানে এসো। ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করছি। কোনোভাবেই মালাকে কনভিন্স করতে পারছি না। একবার যদি ওর সাথে আমার বিয়েটা হয়ে যায় তাহলে ওর বাবার সব সম্পত্তি আমি নিজের নামে লিখে নিব। মালার সাথে আমার প্রথম হসপিটালে দেখা হয়, ওখান থেকে ওকে পোটাতে অনেক কষ্ট হয়েছে। আমার শুধু একটাই জিনিস চাই, সেটা হচ্ছে ওর বাবার সয় সম্পত্তি। আমি শুধু ওর বাবার টাকা পয়সাকে ভালোবেসেছি। আমি কিছুক্ষণ পর রেস্টুরেন্টে গেলাম, ওখানে গিয়ে দেখলাম নিহাল বসে আছে। এরপর ওর কাছে গেলাম, ওর কাছে যেতেই নিহাল বলে ওঠে, কেমন আছো বেবি? গতকাল তোমাকে নিয়ে অনেক সময় ধরে বাইকে ঘুরেছি। আব্বু বলছিল যে আব্বুর সব কিছু দেখাশোনা করার জন্য, কিন্তু তুমি তো জানো আমার সেসবে কোনো ইন্টারেস্ট নেই। কি বলছো? কি ইন্টারেস্ট নেই মানে? তুমি পাগল নাকি? বুঝলাম না, হঠাৎ একটা বিষয় নিয়ে তুমি এমন রাগলে কেন? হঠাৎ করে রেগে গেলাম।
ও আবার সন্দেহ করবে, তাই আমি ওর উদ্দেশ্যে আবার বলে উঠি, না আসলে আমি এমনি কথাটা বলতে চাচ্ছিলাম না, কারণ এটা বলতে চাচ্ছিলাম যে তোমার আব্বুর তো বয়স হয়েছে, উনি তো এসব এখন একা দ্বারা সামলানো সম্ভব হচ্ছে না, তুমি যদি ওনাকে সাহায্য করতে তাহলে ভালো হতো। আরে তেমন বিষয় না, আব্বু সব কিছু এখনও সামলানোর মতো বয়স আছে। আমার এখনও ডাক্তারি সেবা করার খুবই প্রয়োজন, কারণ এই শহরে আমার থেকে বড় ডাক্তার এখনও কেউ হয়ে ওঠেনি। আমার ওর প্রতি একটাই প্রতিশোধ, সেটা হচ্ছে গিয়ে যখন অ্যাওয়ার্ডের সময় হয় তখন সবসময় আমি ওর থেকে পিছিয়ে থাকি, কখনো আমি অ্যাওয়ার্ড পাই না, সবসময় ডাক্তারের নাম্বার 1 খ্যাতিটা ও পায়। এই হিংসা আমি কখনো ভুলতে পারি না। কি হলো, তুমি আবার কিসে ডুবে গেলে? তোমাকে কি বললাম আমি? ও হ্যাঁ, সমস্যা নেই। আমার আজকে একটা ক্লাস নিতে হবে, কারণ বঙ্গবন্ধু হসপিটালের মধ্যে আমার একটা ক্লাস নিতে হবে, তাই আমি ওখানে যাব। তাহলে চলো, আমি তোমাকে ওইখানে নামিয়ে দেই। না, প্রয়োজন নেই, আমি নিজেই যেতে পারবো। আমি গাড়ি নিয়ে এসেছি, আমি ওখানে একাই যাব, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি এক কাজ করো, আমার কিছু পেশেন্ট আছে, ওগুলো তুমি দেখে আসো, আমি যেহেতু যেতে পারবো না। কথাটা বলে মালা ওখান থেকে বের হয়ে যায়। আমি শুধু ভাবতেছি, একটিবার শুধু সুযোগ পাই, আমাকে ভার্সিটিতে ও কত অপমান করেছে, সব কিছুর বদলা আমি ওর কাছ থেকে নেব, তার জন্যই তো আমার এত দূর আসা। গাড়িটা নিয়ে বঙ্গবন্ধু হসপিটালের সামনে এসে পৌঁছায়। এরপরই ওখানে যেতে আমার জন্য ফুলের ডালা নিয়ে দাঁড়িয়ে থাকে। এরপর ফুলগুলো দিয়ে আমার উপরে আমাকে স্বাগতম করা হয়, তারপরে গেস্ট রুমে নিয়ে যায়। দৌড়ে আমি ভার্সিটির ভিতরে প্রবেশ করি। ভার্সিটির ভিতরে প্রবেশ করে দেখলাম যে অনেকগুলো লোক ভিড় করে রেখেছে। হয়েছেটা কি বুঝতেছি না, আমি তো নিজেই ঢুকতে পারছি না। ভাই রে ভাই, হলোটা কি? এখানে আবার স্পেশাল কোনো দিন কোনো কিছু আছে নাকি? আমি তো জানি না। এসব কথা ভেবে আমি ভেতরে প্রবেশ করি। দেখি ক্যান্টিনের পাশে বসে আছে আকাশ আর রাহাত। ওদের কাছে গেলাম। ওদের কাছে যেতে ওরা আমার উদ্দেশ্যে বলে ওঠে, কি রে ভাই, তোর হলোটা কি বুঝলাম না। তোকে কল করে বললো, তুই বললেই আসতেছিস, পরে এত সময় লাগলো কেন? হারামজাদা, তুই কি কানা নাকি? নাকি তুই বুঝিস না? আমি তো বললাম যে আমার আসতে দেরি হয়নি, জ্যামে পড়ে আছি। হারামজাদা, তুই ওসব বাদ দিয়ে তোকে একটা খুশির খবর দেওয়ার জন্য এখানে ডেকে এনেছি। এমন কি কথা আমাকে বলার জন্য তুই ডেকে এনেছিস? একটু শুনি তো। তখন রাহাত বলে ওঠে, আরে আজকে তো তোর ক্রাশ এখানে আসতেছে। আমি ঠিক বুঝতে পারছি না, আমার ক্লাস এখানে আসতেছে মানে? আরে শালা হারামি, তুই এখনো বুঝতে পারছিস না? তোকে বলতে চাচ্ছি যে তোর মালা, যাকে তুই পছন্দ করিস, সে এখানে আসতেছে, আমাদের এখানে ক্লাস নেবে। কি বলিস? উনি তো অনেক বড় ডাক্তার, আমাকে এখানে ইনভাইট করলো কে আবার? কেন, আমাদের রকিবুল স্যার, ওনার সাথে তো অনেক বড় বড় মানুষের সাথে পরিচয়। আমাদের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ তোর কি ছোট মনে হয়? আমাদের এটা বাংলাদেশের টপের মধ্যে 2 নম্বরে আছে। এইমাত্র বললো নাকি মালা ম্যাম আমাদের ভার্সিটিতে চলে এসেছে ক্লাস নেওয়ার জন্য, তোরা সবাই ক্লাসে আয়। আমরা সবাই ক্লাসে যাই। ক্লাসে গিয়ে দেখি অনেক হাজার হাজার অসংখ্য স্টুডেন্ট ওখানে উপস্থিত, মাত্র ওনার কিছু কথা শোনার জন্য আর ওনাকে দেখার জন্য। আমি, রাহাত আর আকাশ, আমরা তিনজনে এক জায়গায় পেছনে বসে রইলাম, কারণ জায়গা নেই। সব জায়গার মধ্যে স্টুডেন্টরা বসে রয়েছে আগে থেকে। কিছুক্ষণ পর দেখলাম মালা ডাক্তার প্রবেশ করেন উনি, এবং সবার উদ্দেশ্যে বলে ওঠেন, সো স্টুডেন্টস, আপনারা সবাই কেমন আছেন? আমি ডক্টর মালা, একজন নিউরোলজিস্ট, মানে আমি মূলত মানুষের মস্তিষ্ক বা ব্রেন নিয়ে কাজ করি। আজ আমি আপনাদের সঙ্গে আমাদের শরীরের সবচেয়ে জটিল ও আশ্চর্য একটি অঙ্গ ব্রেন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি চেষ্টা করব সহজ ভাষায় বোঝাতে, যেন আপনারা সবাই বুঝতে পারেন। আমরা সবাই জানি ব্রেন মানেই আমাদের চিন্তা করা, অনুভব করা, কথা বলা, হাঁটা চলা, এমনকি নিঃশ্বাস নেওয়া, সব কিছু মূলত নিয়ন্ত্রণ। এটা একটা সুপার কম্পিউটার যেমন হয় তেমনই, তবে এই কম্পিউটার কোনো তারের সাহায্যে নয়, স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম নিয়ে কাজ করে। আমি যদি খুব সহজভাবে বলি, আমাদের ব্রেন 3টে প্রধান ভাগে ভাগ করা যায়: সেরিব্রাম, সেরিবেলাম, ব্রেনস্টেম। এই অংশটা ব্রেনের সবচেয়ে বড় অংশ। আপনি যখন কিছু মনে রাখেন, কাউকে চেনেন, কোনো সিদ্ধান্ত নেন বা কোনো সমস্যার সমাধান করেন, এই সবই এই সেরিব্রাম করে। এটা আবার 2 ভাগে ভাগ করা যায়: বাম এবং ডান হেমিস্ফিয়ার। বাম দিকটা সাধারণত যুক্তি, অঙ্ক, ভাষা, বিশ্লেষণ ইত্যাদি নিয়ে কাজ করে, আর ডান দিকটা বেশি কল্পনা, সৃজনশীলতা, মিউজিক ইত্যাদি নিয়ন্ত্রণ করে। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। ধরুন
আপনি একটা গান শুনছেন, তখন ব্রেনের এক একটা অংশ একসাথে কাজ করছে। স্বর চিনছে এক অংশ, তাল বুঝছে আর এক অংশ। আর আপনি যদি গানের কথা মনে রাখেন বা গাইতে যান, তখন ভাষার অংশ কাজ করছে। সেরিব্রেনাম একটু পিছনের দিকে থাকে এবং সেটা ছোট কিন্তু অনেক শক্তিশালী। এটা আমাদের শরীরের ব্যালেন্স ঠিক রাখে। মানে আপনি হাঁটছেন, দৌড়াচ্ছেন, সাইকেল চালাচ্ছেন, এসব সময় আপনার শরীর যেন পড়ে না যায় সেটা সেরিব্রেলাম নিশ্চিত করে। আপনার শরীরের পেশি কিভাবে কাজ করবে, কতটুকু চাপ বা গতি দরকার, এসব খুব ক্ষুদ্রভাবে নিয়ন্ত্রণ করে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, কেউ যদি বা যখন বেশি মদ খায় তখন সে ঠিকভাবে হাঁটতে পারে না, কারণ তখন সেরিবেলাম প্রভাবিত হয় এবং ব্যালেন্স নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে ব্রেনের নিচের অংশ, যা সরাসরি স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডের সঙ্গে যুক্ত। এটা হচ্ছে এমন এক জায়গা যেটা আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি জরুরি কাজ করে। এখান থেকেই আমাদের হার্টবিট, নিঃশ্বাস, রক্তচাপ সব স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা হয়। পুরো বিষয়টা কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। এগুলো আমি তো একদিকে শুধু মালার দিকে তাকিয়ে আছি। ওর অপলক চোখ আসলে মানুষকে পাগল করার মতো, কিন্তু আমার ধরাছোঁয়ার বাইরে। দূর থেকেই ভালোবাসতে হবে। ব্রেন সম্পর্কে সবাইকে বুঝিয়ে দিয়ে তারপর আমি ওখান থেকে সোজা চলে যাই বাসায়। ক্লাস শেষে আমরা 3 জন বের হয়ে যাই। এরপর আমাদের একটা ক্লাস আছে, আমরা ওই ক্লাসে যাই। ক্লাসে যাওয়ার পর আমাদেরকে স্যার অনেকক্ষণ ধরে অনেক বিষয় নিয়ে কথা বলে। এরপর স্যার আমাদের উদ্দেশ্যে বলে, দেখো, তোমাদের অনেকেই জানো যে ব্রেন বা মস্তিষ্ক আমাদের শরীরের সবচেয়ে জটিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। ডক্টর মালা ম্যাম তোমাদের বেশ কয়েকটি ক্লাসে এই বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন। নিউরন কিভাবে কাজ করে, ব্রেনের বিভিন্ন অংশ যেমন সেরিবেলাম, ব্রেনস্টেম, এগুলো সম্পর্কে বিস্তারিতভাবেই তোমরা পড়েছ। তোমরা বুঝে গেছো কিভাবে আমাদের চিন্তাভাবনা, স্মৃতি, চলাফেরা, এমনকি আবেগও ব্রেন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমরা আজ যে অবস্থানে পৌঁছেছি তা কিন্তু হঠাৎ করে হয়নি। বছরের পর বছর ধরে এই বিষয়গুলো পড়ে, শিখে, গবেষণা করেই আমরা এখন ব্রেনের কিছুটা অংশ বুঝতে পেরেছি। আর তোমাদের মতো ছাত্রছাত্রীদের মাধ্যমেই ভবিষ্যতে এই গবেষণা আরও অনেক দূরে যাবে। এখন আমি আসল বিষয়ে আসি। তোমরা জানো তোমাদের এখন শেষ ফাইনাল পরীক্ষা সামনে। এই পরীক্ষার মাধ্যমে তোমাদের সেমিস্টার মূল্যায়ন হবে। অনেকে ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছ, কেউ কেউ তো দিনরাত এক করে পড়াশোনা করেই চলেছ। আমি সেটা লক্ষ্য করেছি এবং এতে আমি সত্যি খুশি। তোমরা যারা মনোযোগ দিয়ে ক্লাস করছো, নোট নিয়েছো, নিয়মিত প্রশ্ন করেছো, তোমরা পরীক্ষায় ভালো করবে বলেই আমার বিশ্বাস। একটা বিষয় না বললেই না, সেটা হলো পরীক্ষার ফি। কলেজ পরিচালনার জন্য পরীক্ষার খরচ বহন করার জন্য এই ফি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জানি আমাদের অনেক শিক্ষার্থীর আর্থিকভাবে একটু দুর্বল, কিন্তু তারপর আমি দেখেছি অনেকেই কষ্ট করে হলেও সময় মতো ফি জমা দিয়েছে। আমি তাদের ধন্যবাদ জানাই। এখন আমি একটু ব্যক্তিগতভাবে বলছি। হাসান, তুমি একটু সামনে আসো। তুমি জানো আমি তোমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি, কারণ তুমি মেধাবী, অনেক সম্ভাবনাময় ছাত্র। তোমার প্রশ্ন করার ধরন, বিশ্লেষণ করার ক্ষমতা সত্যি প্রশংসনীয়। কিন্তু তুমি এখনও ফি জমা দাওনি। আমি জানি হয়তো তোমার কিছু সমস্যা হয়েছে, সেটার জন্য আমি দোষ দিচ্ছি না, কিন্তু পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে হলে ফি জমা দেওয়া বাধ্যতামূলক। এটা নিয়ম, আর নিয়ম সবাইকেই মানতে হয়। তুমি যত ভালো ছাত্রই হও না কেন। তুমি তো দেখেছ তোমার ক্লাসমেট রুবেল, যার পরিবারের অবস্থা মোটেও ভালো না, সেও কষ্ট করে গতকাল ফি জমা দিয়েছে। সুমনা, যে বাসায় থেকে অনেক দূরে থেকে আসে, প্রতিদিন সেও তার টিউশনির টাকা জমিয়ে ফি দিয়েছে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, আমরা চাই সবাই সমান সুযোগ পাক, কিন্তু সুযোগ পেতে হলে কর্তব্য পালন করাটা খুব দরকার। তুমি যদি আজকের মধ্যে অফিসে গিয়ে কি জমা দাও, তাহলে কাল থেকেই তোমার পরীক্ষার রুটিন অনুযায়ী নাম চলে যাবে। আমি চাই তুমি পরীক্ষায় বসো, ভালো করো এবং একটা ভালো ভবিষ্যৎ তৈরি করো। আর বাকি সবাইকে বলছি, কেউ যদি এখনও ফি না দিয়ে থাকো, আজই জমা দাও। দয়া করে কালকের পর অফিস আর ফি নেবে না, কারণ আমাদেরও একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সব কাজ সম্পন্ন করতে হয়। এ বিষয়ে কলেজ প্রশাসন খুব কঠোর এবং আমাদের কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।
একটা কথা মনে রেখো, শিক্ষার্থী জীবনে মানেই শুধু পড়াশোনা নয়, দায়িত্ববোধ, শৃঙ্খলা আর নিয়ম মানার অভ্যাস গড়ে তোলা এরই অংশ। ভবিষ্যতে চিকিৎসক হিসাবে অথবা যে পেশাতেই যাও না কেন, তোমাদের দায়িত্ব থাকবে অনেক বড়। তখন যদি এখন থেকেই নিয়ম ভাঙার অভ্যাস না করো, তখন কিন্তু সমস্যা হবে। তোমরা যারা ব্রেন নিয়ে পড়েছ, তোমরা জানো ব্রেন একটা অত্যন্ত সেনসিটিভ অঙ্গ। সেটাকে ভালোভাবে বুঝতে হলে তোমাদের তীক্ষ্ণ মনোযোগ, দৃঢ় মনোবল আর অধ্যবসায় দরকার। আমি চাই তোমরা সব দিক থেকে প্রস্তুত হও, শুধু পড়াশোনায় নয়, মানসিকভাবেও। এখন পরীক্ষার সময় চলে এসেছে, সময় খুবই কম। আমি বলবো তোমরা সবাই এখন শেষ মুহূর্তের প্রস্তুতি মন দাও। যেসব টপিকগুলো এখনও পড়া হয়নি সেগুলো দ্রুত রিভিশন করো। যারা এখনও কনফিউজ আছো কোনো বিষয়ে, আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমি ডাক্তার মালা ম্যাম অথবা অন্য ফ্যাকাল্টি, আমরা সবাই আছি তোমাদের পাশে। সবশেষে বলছি, পড়াশোনার পাশাপাশি নিজেদের স্বাস্থ্য ও মানসিক শান্তির দিকেও খেয়াল রেখো। পরীক্ষার টেনশনে অনেক খাওয়া দাওয়া ভুলে যায়, ঘুম ঠিকমতো হয় না। এসব কিন্তু তোমাদের পারফরমেন্সে প্রভাব ফেলবে। তাই বলছি, সঠিক সময়ে ঘুমাও, সঠিকভাবে খাও আর নিয়ম মেনে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের ভবিষ্যৎ তোমাদের হাতেই। আর আমি চাই তোমরা সবাই একদিন বড় হয়ে সমাজের জন্য কাজ করো, মানুষের সেবা করো আর নিজের পরিবারের মুখ উজ্জ্বল করো। ধন্যবাদ সবাইকে। আশা করছি আজকের মধ্যে সবাই ফ্রি জমা দিয়ে দায়িত্ব পালন করবে। বিশেষ করে হাসান, আমি তোমার উপর ভরসা রাখছি। স্যার তো কথাগুলো বলে ওখান থেকে চলে যায়, কিন্তু আমি এখন টাকা পাবো কোথায় সেটাই তো আমি চিন্তা করতে পারছি না। কিরে, কী সব চিন্তা করছিস? না রে ভাই, আমি চিন্তা করছি আমার কাছে তো ফ্রি নেই, এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করতে হবে। কম করে হলো 1.5 লক্ষ টাকা আমাকে জমা দিতে হবে, না হলে যে আমার আর স্বপ্নটা পূরণ হবে না। যদি এক্সামটা না দিতে পারি তাহলে আমার স্বপ্নটা স্বপ্নই রয়ে যাবে। দেখ কোনোভাবে ম্যানেজ করতে পারিস কিনা, আমার কাছেও নেই। আমি যদি থাকতো তাহলে অবশ্যই তোকে দিয়ে দিতাম। আমি জানি যদি ওর কাছে টাকা থাকতো তাহলে অবশ্যই দিত, কারণ রাহাত আমার একমাত্র বন্ধু। এইসব ভেবে আমি রাস্তায় হাঁটছিলাম। ভাবতেছি নেহালকে আব্বুর সাথে পরিচয় করিয়ে দিব। এটা ভেবে নেহালের সাথে দেখা করার জন্য গাড়িটা ঘুরিয়ে ওর কাছে যেতে লাগলাম, কিন্তু ওকে ফোনে পাচ্ছি না। ওকে কল দিচ্ছি, ফোন বন্ধ। আমি ওর কাছে যাব বলে গাড়িটা ঘোরাচ্ছিলাম, তখন দেখলাম যে নেহালের গাড়ি, সামনে একটা হোটেল, হোটেলের সামনে নেহালের গাড়ি। আমি গাড়ি থেকে নেমে হোটেলের ভেতরে প্রবেশ করলাম। তখন হোটেলের কর্মচারীরা আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। তখন আমি ম্যানেজারকে ডাকতে বলি। ম্যানেজার আমাকে চিনে ফেলে। উনি আমাকে বলল সমস্যার কথা। আমি তাই নেহালের ছবিটা দেখাই ম্যানেজারকে। ম্যানেজারকে ডাকার জন্য বললাম। ম্যানেজার আমাকে চিনে ফেললো, বলল একটু আগে এসেছিল আপনার দেখানো ছবির ছেলেটা, 205 নম্বর রুমে। আমি রুমের দরজায় কড়া নাড়লাম, দরজা খুলে গেল। চোখের সামনেই দাঁড়িয়ে নেহাল, তার গায়ে কোনো জামা নেই আর তার পেছনে একটা মেয়ে। মুহূর্তেই পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি যেন দম নিতেই পারছিলাম না, শরীর থরথর করে কাঁপছিল। একটা থাপ্পড় দিলাম। মালা, প্লিজ বুঝো, আই ক্যান এক্সপ্লেন। ভেবেছিলাম তুমি অন্যরকম, ভালোবেসেছিলাম তোমাকে, কিন্তু এখন বুঝতে পারছি আমি ভুল মানুষকে ভালোবেসেছি। আরেকটা থাপ্পড় দিতে যাব, তখনই নেহাল আমার হাতটা চেপে ধরে বলে ওঠে, তুই যেহেতু সব জেনে গেছিস তাহলে শুনেই নে। আমি তোকে কোনোদিন ভালোবাসিনি, ভালোবাসি ওকে। আর ভালোবেসেছি তোর বাবার টাকা পয়সা আর তোর প্রতি প্রতিশোধ নিতে চেয়েছি সব সময়। তুই ডাক্তারদের নিয়ে ব্যস্ত থাকতি, আমিও আমার খেলার মাঠ খুঁজে নিয়েছিলাম। তোমাকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু আমি ভুল মানুষকে ভালোবেসেছি। এটা আমি কখনো আশা করব না বা করিনি তোমার কাছ থেকে। আমি তোমাকে অনেক ভালো ভেবেছিলাম। এটা বলে ওকে আরেকটা থাপ্পড় দিব, তখনই আমার হাতটা ধরে ফেলে নেহাল আর বলে ওঠে, তুই যেহেতু আমার সব কিছু জেনে গিয়েছিস তাহলে সব কিছুই খুলে বলি। আমি তোকে ভালোবাসিনি কখনো, আমি ভালোবাসি ওকে। আমি ভালোবেসেছি তোর বাবার টাকা পয়সা আর তোর প্রতি প্রতিশোধ নেবার জন্য। তুই সবসময় হসপিটালের মধ্যে ডাক্তারের মধ্যে ব্যস্ত থাকতি। আরেকটা থাপ্পড় দিতে গেলাম। নেহাল আমার হাতটা ধরে ফেলল আর চিৎকার করে বলল, সে আমাকে থাপ্পড় মারল। আমি চুপ, স্তব্ধ, কথা হারিয়ে ফেলেছিলাম। হোটেল থেকে দৌড়ে বেরিয়ে এলাম, চোখে পানি, গলায় কান্না,
কিন্তু বুকের মধ্যে আগুন। গাড়িতে উঠে বসি, চাবি ঘোরাই। রাস্তাটা অন্ধকার হয়ে আসছিল, যেমন আমার জীবনের রঙগুলো ফিকে হয়ে যাচ্ছিল। ফোনে আব্বুর নাম দেখলাম, কিন্তু ধরিনি। আর কারো কথা শুনতে ইচ্ছে হচ্ছিল না। গাড়ির গতি বাড়াই, যেন সব কিছু পেছনে ফেলে চলে যায়। কিন্তু তখন হঠাৎই সামনে একটা ট্রাক। আমি ব্রেক চেপে ধরি, বাট টু লেট। ফোনের ওপার থেকে আমি শুধু একটা শব্দ পেলাম আর চিৎকার করে ডাক দিয়ে উঠলাম, মালা বলে। টাকা কিভাবে ম্যানেজ করব এসব ভাবতে ভাবতে বাসার পথে যাচ্ছিলাম। তখনই হঠাৎ করে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। গাড়িটা ভিড় ঠেলে সবাই দাঁড়িয়ে রইল। আমি দৌড়ে ওখানে যাই। সামনে দেখতে পেলাম একটা মেয়ে গাড়ির সামনে পড়ে আছে। সামনে গিয়ে দেখি মেয়েটা যে আর কেউ না, এটা যে মালা। এটা দেখার পর আমি পাগলের মতো হয়ে যাই। আমি সামনে একটা গাড়ি দাঁড় করাই। এরপর আমি গাড়িতে উঠিয়ে মালাকে নিয়ে হসপিটালে চলে যাই। হসপিটালে নিয়ে যেতে আমাদের স্যার ডাক্তার বলে ওঠে, উনি তো মালা চৌধুরী, তুমি ওনাকে কোথায় পেয়েছো? আমি রাস্তায় ওনাকে গাড়ি অ্যাক্সিডেন্টের অবস্থায় পড়ে থাকতে দেখে তুলে নিয়ে এসেছি। আমি এখন ওনার বাবাকে ফোন করে বলতেছি, আর এখানে চিকিৎসা হবে না, তুমি এখনই আমাদের সামনে থেকে হসপিটাল আছে ওই প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাও। আমি তাই করলাম। ডাক্তাররা মালাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। একটু সময় পর দেখলাম যে একজন ভদ্রলোক হসপিটালের ভিতরে কান্না করতে করতে আসে, সাথে ওনার বডিগার্ড এবং কি ম্যানেজার সবাই সাথে। বাবা, তুমি কি আমার মেয়েকে বাঁচিয়েছো? আমি হ্যাঁ বললাম। দুজনেই বসে আছি। তখনই ম্যানেজার কি জানি ওই ভদ্রলোককে বলল। তখন ভদ্রলোক হ্যাঁ বলল। বুঝতে বাকি রইল না উনি যে মালার বাবা। ওনাকে কেই না বা চিনে, কারণ উনি যে শহরের সব থেকে বড় শিল্পপতি। আমি বাইরে অপেক্ষা করতে লাগলাম কখন মালার জ্ঞান ফিরবে। তখনই রাহাত কল করে আর বলে ওঠে, ভাই, তোর হাতে সময় নেই, মাত্র 2 ঘন্টা আছে। 2 ঘন্টার ভেতরে টাকা জমা না দিতে পারলে তোর স্বপ্নও থাকবে না। কি করব কিছুই মাথায় কাজ করছে না। তখন দেখলাম ম্যানেজার আমাকে একটা টাকার বান্ডিল দিয়ে বলে, তখন ম্যানেজার আমাকে বলল, তোমরা টাকার জন্য এসব করো আর ডিস্টার্ব করবে না। স্যারনা এখন অনেকটাই চিন্তিত আছে। ওরা ভেবেছিল আমি টাকার জন্য বসেছিলাম, কিন্তু ওরা তো জানে না আমি মালাকে ভালোবাসি। সেইটা নেই যে আমি এতটুকু করেছি। এখনই টাকাগুলো গিয়ে মুখের উপর ছুঁড়ে মারবো। এইটা ভেবে যখন সামনে পা বাড়াই তখনই মনে পড়লো আমার পরীক্ষার ফির কথা। আমার কিছু করার নেই, আমি আর এক হাত পা সব দিক থেকে বাধা। তাই আমি টাকাগুলো নিয়ে দৌড়ে চলে গেলাম পরীক্ষার ফি দিতে। কিরে, কোনো কিছু ম্যানেজ করতে পেরেছিস? কিছু কি হয়েছে? এখনই তো দেওয়ার সময়, এরপর তো আর নিবে না। ভাই, টাকাগুলো তুই ওটা জমা দে। আমার শরীরটা চলছে না, বিশ্বাস কর ভাই। আমি হাঁটতে পারছি না। বুকের মধ্যে একটা চাপা কষ্ট, যা নিজেকে অপরাধী হিসেবে নিচ্ছি আমি। জানি না হাসানের কি হয়েছে, কিন্তু এতটুকু বুঝতে পারছি ওর খুব খারাপ লাগছে। টাকাটা কিভাবে ম্যানেজ করেছে জানি না। আমি টাকাটা জমা দিয়ে এসে ওকে জিজ্ঞেস করলাম না, কারণ ওর মনের ভেতরে আমি বুঝতে পারছি একটা কষ্ট যাও লুকিয়ে রেখেছে, তাই আমি জিজ্ঞেস করতে চাইনি। আজ প্রায় 2 বছর পর হাতের ফোনটা বেজে ওঠে। দেখি রাহাত কল করেছে। ফোনটা রিসিভ করলাম। তখন রাহাত বলে ওঠে, তোর একটা পেশেন্ট এসেছে, তোকে এটা হ্যান্ডেল করতে হবে। আমাকে ওপর থেকে বলেছে তোকে বলে দিতে রফিকুল স্যারের সাথে কথা বলার জন্য। রাহাত কথাটা বলে কলটা কেটে দেয়। আমি বর্তমানে বাংলাদেশের সব থেকে বড় ডাক্তার বললেই হয়। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হই। এরপর হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে গাড়িটা বের করলাম। একটু পরে গাড়িটা নিয়ে রওনা দিলাম হসপিটালের উদ্দেশ্যে। প্রায় 10 মিনিটের পর হসপিটালের সামনে এসে পৌঁছালাম। আজকে এখানে একজন রোগী নিয়ে আসবে, তাকে আমাকে দেখতে হবে। শুনেছি উনি নাকি শহরে অনেক নামী মানুষ। আমি জানি না মানুষটা কে। হসপিটালের সামনে আসতে অনেকগুলো ডাক্তার এসে আমাকে সাথে করে নিয়ে যায়। এরপর আমাকে নিয়ে একটা কেবিনে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে রাহাত আসে। রাহাত এসে বলে ওঠে, ভালোই হয়েছে তুই চলে এসেছিস। তোকে এই ফাইলটা দিলাম, পেশেন্ট আসতেছে, ওনাকে আমি এখনও দেখিনি। এমনকি ফাইলটা খুলে নিয়ে তুই ফাইলটা খুলে দেখ। রাহাত কথাটা বলে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর একটা মেয়ে ভিতরে প্রবেশ করে, যাকে দেখার পর আমার আর নিজেকে স্বাভাবিক রাখতে পারলাম না। কারণ আমার সামনে যে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা যে আর কেউ না, মালা। মালার দিকে অবলোক চোখে তাকিয়ে রইলাম। ঠিক তখনই আরেকটা ভদ্রলোক ভিতরে প্রবেশ করে। সে মানুষটা যে মালার বাবা। আমাকে চিনতে আর অসুবিধা হলো না। হয়তো উনি এখন আমাকে চিনতে পারছে না। 2 বছর হয়ে গিয়েছে, তাই আমাকে চেনার কথাও না। কিন্তু অবাক কাণ্ড, ওরা এখানে আসলো কেন? সে একজন ডাক্তার, আর আমার কাছে আসলো কেন? তার থেকে অবাক করার কথা হচ্ছে গিয়ে আমি 2 বছর যাবৎ মালার খোঁজ পাইনি।
হয়তোবা আমি ভেবেছিলাম দেশের বাইরে চলে গিয়েছে, তাই আমি তার খোঁজ পাইনি। এত বড় ডাক্তার দেশে থেকে কি করবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে যে আমার সামনে হাজির হবে তা কখনো কল্পনা করতেও পারিনি। তখনই ডাক্তার আমার উদ্দেশ্যে বলে ওঠে, ডাক্তার হাসান আহমেদ, আপনাকে এই পেশেন্টের কথা বলেছি। উনি খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ। বলতে গেলে আমরা যে হসপিটালে আছি সেই হসপিটাল ওনাদের। আর মিস্টার হাসান আপনাকে হয়তো বা ওনার সাথে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যেহেতু অনেক আগেই পড়াশোনা করেছেন, তাই আপনি হয়তো বা জানেন উনি হচ্ছেন ডাক্তার মালা চৌধুরী। আমি আপনার কথা বুঝতেছি না। উনি আমাদের পেশেন্ট মানে? আমি আপনার কথা এখনো ক্লিয়ার বুঝলাম না। আসলে গত 2 বছরে একটা অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে উনি মাথায় গুরুতর আঘাত পায়, যার ফলে ওনার স্মৃতিশক্তি সব হারিয়ে ফেলে। যে কোনো মুহূর্তে ওনার স্মৃতিশক্তি ফিরে আসতে পারে এবং বর্তমানে আপনার হচ্ছে দায়িত্ব আপনাকে সুস্থ করে তোলা। ডাক্তার, আপনার নাম আমি অনেক শুনেছি। আপনি নাকি অনেক রোগীকে ভালো করে দিয়েছেন। আপনার ট্রিটমেন্ট অনেক ভালো। রোগীরা আপনার কাছ থেকে অনেক ভালো কিছু পেয়েছে, ভালো কিছু ফল পেয়েছে। তাই আমি আপনার নাম শুনে আপনার কাছে নিয়ে এসেছি। আমার মেয়েটাকে সুস্থ করে তুলতে পারলে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাকে এত টাকা দিব যাতে সারা জীবন বসে খেয়ে শেষ করতে পারবেন না। দেখুন আফজাল চৌধুরী, আমি আপনাকে ভালো করে জানি আপনার টাকার অভাব নেই, কিন্তু একটা কথা কি জানেন, আমরা কখনো টাকার কাছে বিক্রি হয় না। টাকা সব করতে পারে না, সব কিছু উপরওয়ালার কাছে। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। বাবা, আমি শুধু তোমার কাছে এতটুকুই চাই যে আমি আমার মেয়েটাকে সুস্থ দেখতে চাই। আমি আমার মেয়ের জন্য সব কিছু করতে পারি, সব কিছু। মালা চুপচাপ কিন্তু স্বাভাবিক, কিন্তু ওর স্মৃতিশক্তি এখনো ফিরে আসেনি। ও এখন বর্তমানের কথা নিয়ে ভাবে, বর্তমানে যে যা বলবে তাই ওর মাথার মধ্যে এখন ঢুকবে। এখনো মালার দিকে তাকিয়ে আছে, কি অপরূপ সুন্দরী। আমি যেন ওর ওই চোখেই হারিয়ে যাই। তখনই মালার বাবা আমাকে বলে ওঠে, বাবা, আমি তোমার সাথে একান্ত একটা কথা বলতে চাই। আমি মালার বাবার সাথে একসাথে বাইরে যাই। তখন উনি ওর ভালোবাসার ব্যর্থতার কথা সবকিছু আমাকে খুলে বলে। সবকিছু শুনে আমি নিজেই অনেক কষ্ট পাই। এখন বাবা, তোমার কাছে সব কিছু, তুমি পারবে আমার মেয়েকে সুস্থ করে তুলতেই। আপনি চিন্তা করবেন না, আমি চেষ্টা করব। আমি হাসপাতালে বসে আছি, মাথায় আমার প্রচণ্ড পরিমাণের যন্ত্রণা। তার জন্য ডাক্তার দেখাতে এসেছি, কিন্তু আব্বু আবার কোথায় গেল? মালা বসে আছে। তখন আমি ওর কাছে গেলাম। ওর কাছে গিয়ে বললাম, আপনার শরীর এখন কেমন আছে? আপনি এখন কেমন বোধ করছেন? আমি মোটামুটি এখন ভালো আছি, কিন্তু মাথায় প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করে। কিছু জানি, একটা কথা মনে পড়ে, আমার মনে পড়ে না। ওসব কথা একেবারে চিন্তা থেকে ফেলে দিন। এখন বর্তমানের কথা চিন্তা করুন, তাহলেই হবে। কিন্তু সেটা তো আমি পারছি না। কিভাবে সেটা আমি করব? আর কি মনে পড়ছে তাও আমি বলতে পারি না। যাই হোক, আপনাকে যেহেতু ট্রিটমেন্টের জন্য আমার কাছে নিয়ে এসেছে, আমি কিন্তু কাউকে ফ্রিতে ট্রিটমেন্ট করাই না এবং কি টাকাও নিই না। কি আজব ডাক্তারের ভাই, পাগল নাকি? মনে মনে কথাটা বললাম। অবাক হচ্ছেন? মানে হচ্ছে গিয়ে এখানে অনেকে মাথার ব্রেনের সমস্যায় ভুগছে, তাই আপনি আমাকে সাহায্য করতে হবে, বুঝতে পেরেছেন? সেটা করতে পারবো, কেননা জানি না, আমার রোগীদের সেবা করতে ভালো লাগে, তাই এই দিলে আমি রাজি। কি অদ্ভুত এ জীবন, যে মানুষটার মুখ দেখতে না দেখতেই বুকের ভেতর ঝড় বয়ে যায়, সেই মানুষটাই আজ আমার সামনে বসে আছে। অথচ কিছুই মনে নেই ওর। চোখে চোখ পড়ছে, কিন্তু চেনার কোনো ছায়া নেই সেখানে। আপনি কি এতক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে আছেন? এটা কি আপনার ট্রিটমেন্টের অংশ? না না, আসলে আপনার চোখে একটু লালচে ভাব দেখছিলাম, তাই। আমি কিন্তু হাসিনা আপার মতো বোকা না, আমি বুঝি আপনি তাকিয়ে আছেন অন্য কারণে। এক মুহূর্তের জন্য মনে হলো পুরনো মালা যেন ফিরে এসেছে, সেই হাসি, কিন্তু পরক্ষণে আবার গম্ভীর হয়ে গেল। কিন্তু আমি এখনো প্রতিটা দিন তোমাকে মনে রাখি মালা, তুমি হারাওনি। আমি তো আজও তোমার অপেক্ষায় আছি। আমি তাহলে আজকের জন্য যাচ্ছি, আগামীকালকে আসবো। মালা কথাটা বলে ওখান থেকে সোজা চলে যেতে লাগলো ওর বাসায় ডেকে। আমি শুধু ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। তখনই পেছন থেকে রাহাত আসে। রাহাত এসে বলে ওঠে, আমি কখনো আশা করিনি যে মালাকে এভাবে এমন অবস্থায় দেখতে পাবো। তোকে হয়তো কিছু কথা বলিনি, পুরনো কিছু কথা আছে যা আমি মনের ভিতরে জমিয়ে রেখেছিলাম। আজকে সেই কথাটা বলতে চাই। রাহাতকে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু খুলে বলি। সবকিছু শোনার পর তখন রাহাত বলে ওঠে, তাহলে তুই এখন ওদের কাছে অনেক কৃতজ্ঞ
তা পালন করতেই হবে। রাহাতের সাথে আরও কিছু সময় কথা বলে এরপর ওখান থেকে আমি বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসতে কাজের লোকেরা খাবার দিয়ে যায়। খাবার খেয়ে আমি শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমি হসপিটালে যাই। হসপিটালে গিয়ে দেখি সবার আগে মালা এসে উপস্থিত। মালা চুপচাপ হাসপাতালে বিছানায় বসে আছে, জানালার ধারে এসে দাঁড়ায়, বাইরের দিকে তাকিয়ে আছে। এই জায়গাটা যেন আমার জন্যই বানানো, সব চেনা লাগে, কিন্তু কিছুই মনে পড়ে না। ঠিক তখনই হাসান এক রোগীকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাচ্ছে, গলায় অক্সিজেন সাপোর্ট, পাশে এক বৃদ্ধা মা। হাসান মাথায় হাত রেখে বললে, না, ভয় পাবেন না, আপনি একদম ঠিক হয়ে যাবেন। আপনার ছেলেটা এখন আমার মতোই, চিন্তা করবেন না। আমি চোখ মেলে দেখি কেমন করে হাসান বৃদ্ধ মায়ের হাত ধরে পা মুছে নিজের কোট দিয়ে চাদর গায়ে দেয়। আমি হাসানের কাছে যাই, তার কাছে গিয়ে জিজ্ঞেস করি, আপনি সব রোগীর সাথে এমন আচরণ করেন নাকি শুধু যারা আপনাকে দরকারি মনে করে? সবাই তো কারো না কারো প্রিয় হয় না, তবে হ্যাঁ, আমি সব রোগীকেই আপন ভাবে। আপনার কাছে আসতে ইচ্ছে করে, কেমন যেন একটা টান, আমি নিজেও বুঝি না কেন। হয়তোবা এসবে আপনার খুব ভালো লাগছে তাই। আচ্ছা, আপনি কিন্তু এইভাবে তাকাবেন না। কেন, আমি আবার তাকালে কি হবে? জানি না, আপনি তাকালে আমার মনের ভিতরে লাগে। আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। এরপর ওকে নিয়ে সব পেশেন্টদেরকে দেখতে লাগলাম। একে একে সবাইকে আমি ওষুধ দিতে লাগলাম। মালা আমার সাথে ওষুধগুলো সব রোগীদেরকে খাইয়ে দিচ্ছে। আপনি কিন্তু রোগীদেরকে অনেক সুন্দরভাবে ট্রিটমেন্ট দিতে পারেন। কথাটা বলে একটা মুচকি হাসি দেয়। মালার মুচকি হাসিতে ওর মুখের মধ্যে একটা ট্রোল বসে পড়ে। ওর ওই হাসিতে মনটা জড়িয়ে যায়। আপনি কিন্তু আমাকে তুমি করে বলতে পারেন, কারণ আপনি আমার সিনিয়র। তা বললে হবে না মিস্টার, কারণ আপনি যদি আমাকে তুমি করে বলেন তবে আমি বলবো সিনিয়র হয়েছে তো কি হয়েছে, ডাক্তার মশাই বলে কথা। আমি একটা মুচকি হাসি দিলাম। এরপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আপনাকে একটা কথা বলবো, রাখবেন? হ্যাঁ বলেন, চেষ্টা করব, সমস্যা নেই। কি কথা? আসলে কালকে আপনার সাথে ঘুরতে যাচ্ছিলাম, কেন জানি না আপনার সাথে থাকতে আমার ভালো লাগে, মনটা খুব ফ্রেশ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, কালকে তো ফ্রি আছি, তাহলে ঘুরতে যাওয়া যায়। কথাটা বলে আজকের মতো হসপিটাল থেকে বের হই। ঠিক তখনই দেখে রাহাত আমাকে ডাক দিয়ে বলে ওঠে, কিরে, এখন কি বুঝতেছিস ওর কেমন অবস্থা? আমি নিজেও ওর প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। আমি কি বলবো জানি না। তুই ওকে আগে থেকেই ভালোবাসিস, কিন্তু তোর পরিস্থিতি ছিল না, এখন তো ওদের সামনে আছি, আমি বলি তুই ওর সাথে ভালো একটা সম্পর্কে যা। না রে, আমি কখনো কারো এমন সুযোগ নিতে পারি না। আমি চাই না, কখনো নিজ থেকে চাই না। তোকে একটা কথা বলবো বলে আমি বলি না, কিন্তু ঠিক হবে কি জানি না। একদিন তোকে বলেছিলাম, তুই বললি এখন পড়াশোনাতে মন দিতে, কিন্তু পড়াশোনা শেষ, কিন্তু এখনও তুই আমার কথাটা রাখলি না। বুঝলাম না তোর কথাটা। তুই কি কথা আমাকে বলেছিলি, যে কথাটা আমি তোর আর রাখতে পারিনি? আমি নেহাকে ভালোবাসি তোকে বলেছিলাম, তুই কোনো রেসপন্স করিস নি। কি করতে হবে কথাটা বলে আমি কানে কানে ওকে বুঝিয়ে দিই, কারণ আমি এসবে রোমিও, কলেজ লাইফ থেকে। হাসান, নেহা আর আকাশ ওরা এখন অনেক বড় ডাক্তার হয়ে গিয়েছে, হয়তো আমাদের পুরো 15,000 স্টুডেন্টের মধ্যে ওরাই দুইজন, কিন্তু নেহাকে আমাকে মেনে নিবে? যা কপালে আছে তাই হবে, এটা ভেবে আমি নেহার হসপিটালে যেতে লাগলাম। ওর জন্য অপেক্ষা করতেছি, কিন্তু এখনও আসছে না, মনে হয় অপারেশন থিয়েটারে আছে। আমি বসে অপেক্ষা করতে লাগলাম, অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ি নিজেও জানি না। অপারেশন থিয়েটার থেকে বের হয়ে দেখি রাহাত ঘুমিয়ে আছে। বুঝলাম না ও এখানে কেন বসে আছে। আমি ওর কাছে গেলাম, আমি কাছে গিয়ে ওকে ডাকবো, কিন্তু ওকে কেন জানি না ঘুমন্ত অবস্থায় আমার কাছে খুব ভালো লাগছে। আসলে আমি ওকে ভার্সিটি লাইফ থেকে পছন্দ করি, কিন্তু বোকা কখনো আমাকে বলেনি। আমি জানি ও আমাকে পছন্দ করে, কিন্তু সাহস করে কখনো বলতে আসেনি। আমি ওর দিকে তাকিয়ে আছি, হঠাৎ করে তখন ও চোখ খুলে, তখন আমার উদ্দেশ্যে বলে ওঠে, তুমি কখন এসেছো? আমি তো খেয়াল করিনি, আসলে তোমার কাছে এসেছি একটা কথা বলার জন্য। তুমি তো আমাকে ভার্সিটির সময় প্রতিদিন কথা বলবে বলে আর বলতে পারোনি। আমার সামনে আসলে তুমি তোতলাও, আজকে দেখি ঠিকভাবে কথা বলছো। কথাটা বলেই একটা হাসি দিলাম। লজ্জায় মুখটা লাল হয়ে যায়, তখন আমি নেহার উদ্দেশ্যে বলে উঠি, আসলে তোমার নাম্বারটা চেয়েছিল আমার পরিচিত, তাই আমি ভাবলাম তোমার থেকে নিয়ে দিব। অবশেষে তাহলে নিজে থেকে আমাকে ধরা দিয়েছে।
আমি বুঝি না ভাবছে নাম্বারটা যে ওর জন্যই, তাই আমি নিজের পার্সোনাল নাম্বারটা ওকে দিই। নেহার কাছ থেকে নাম্বারটা নিয়ে আমি লজ্জায় আর কিছু বলতে পারছি না, কারণ ওর সামনে আসলে কেমন জানি না আমি দুর্বল হয়ে যাই। তাই ওখান থেকে কোনো রকমে আমি বাসায় চলে আসি। বসে বসে শুধু রাহাতের কথাই ভাবছি, কারণ আমি প্রায় সময় ওদিকে আড়ি চোখে তাকিয়ে দেখতাম। নেহার কথা মনে পড়ছে, তাই ভাবলাম একটা কল দিয়ে দেখি ওর সাথে কিছু রোম্যান্টিক গল্প করি, অচেনা পরিচয় দিয়ে ওর সাথে একটু কথা বলি। আজ যদি না বলি হয়তো আর কোনো দিন বলার সাহস হবে না। এই নাম্বারটা সেভ করে রেখেছিলাম অনেকক্ষণ, এখন শুধু একটা টাচ। হ্যালো। হ্যালো, আপনি কি ডাক্তার নেহা বলছেন? জি বলুন, কে বলছেন? আমি একজন পুরনো পরিচিত, অনেক দিন আগে দেখা হয়েছিল। ও, আমি তো অনেক পুরনো মানুষ চিনি, আপনি কি একটু পরিচয় দেবেন? চিনবেন, অবশ্যই চিনবেন। আপনি হয়তো ভুলে গেছেন, কিন্তু আমি ভুলি নাই। আমি সেই ছেলে যে প্রতিদিন আপনাকে দেখতো কিন্তু কিছু বলতে পারতো না। রাহাত? হ্যাঁ, আমি রাহাত। অবশেষে সাহস করে কল করলাম। আপনি এতদিন পর কোথায় ছিলেন? যেদিন আপনি ডাক্তার হলেন আমি মনে মনে বলেছিলাম এই জীবনে আর আপনাকে পাবো না। তবুও আপনার হাসপাতালের সামনে গিয়েছিলাম আপনাকে একবার দেখার আশায়। আপনি অপারেশন থিয়েটারে ছিলেন, আমি অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। আপনি জানেন, আমি অপারেশন শেষ করে বের হয়ে আপনাকে ঘুমিয়ে থাকতে দেখে থমকে গিয়েছিলাম। চোখ সরাতে পারছিলাম না, মনে হচ্ছিল আপনি ঠিক আগের মতোই আছেন। আপনার নিঃশ্বাস, আপনার শান্ত মুখ, আমার মনে হচ্ছিল সময় থেমে গেছে। আপনি জানেন না, আমি আপনাকে এখনও ঠিক আগের মতোই ভালোবাসি। সেই ভালোবাসা যেটা বলা হয়নি কিন্তু প্রতিদিন বুকের ভেতর জমেছিল। আমি বুঝতাম রাহাত, আপনার চোখেই বুঝে গিয়েছিলাম। আপনি যেভাবে তাকাতেন, যেভাবে হাসতেন, আমি বুঝতাম। কিন্তু আপনি যখন সামনে এসে মুখ খুলতেন না, আমি ভাবতাম আপনি বুঝি চাইছেন না। আমি শুধু আপনাকেই চেয়েছি নেহা, কিন্তু নিজের অযোগ্যতা, নিজের ভয় সব সময় মনে হতো আপনাকে বলা মানেই হয়তো হারিয়ে ফেলা। আপনি হারাতেন না, আমি আপনার জন্যই অপেক্ষা করতাম। আপনি যখন লাইব্রেরিতে বই নিয়ে বসতেন, আমি শুধু আপনাকেই দেখতাম। আপনি ক্যান্টিনে একা বসে থাকতেন, আমি পাশ দিয়ে যেতাম। চোখে চোখ পড়লেই আপনি মুখ ঘুরিয়ে নিতেন। আমার রাগ হতো, আবারও মায়াও লাগতো। আপনি আমার পৃথিবী ছিলেন, তাই তো ভয় পেতাম পৃথিবী যদি ভেঙে যায়। আজ আপনি ফোন করলেন, বললেন, এতেই সব ঠিক হয়ে গেল। আমি আপনার অপেক্ষায় ছিলাম, এখনও আছি। আপনি জানেন, আজ আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলুন রাহাত, বলুন। নেহা, আমি আপনাকে ভালোবাসি সেই দিনের পর থেকে যেদিন আপনি প্রথমবার ক্লাসে সাদা শাল পরে এসেছিলেন। ভালোবাসি সেই সন্ধ্যাগুলো যেদিন আপনি লাইব্রেরি থেকে বেরিয়ে আমার পাশ দিয়ে হেঁটেছিলেন, অথচ আমি সাহস করে একবারও বলিনি। আমি জীবনের সবচেয়ে প্রিয় কথা আজ শুনলাম। আপনি যখন মুখ খুললেন আমি চুপ হয়ে গেলাম, কারণ এই কথাটার জন্য আমি এত বছর অপেক্ষা করেছিলাম। আমি তো শুরুতেই আপনার ছিলাম রাহাত, শুরুটা আগেই হয়ে গেছিল, শুধু বলা হয়নি। আপনার এখনও লজ্জা লাগে কথা বলতে? আপনি যখন সামনে থাকেন আমি দুর্বল হয়ে যাই। তাহলে তো ভালোবাসা এখনও জীবিত আছে। এটা কখনো মনে নেই নেহা, শুধু চুপ ছিল। আজ আপনি বললেন, আমি নতুন করে বাঁচলাম। আপনি কি জানেন, আমি প্রায় আপনাকে খুঁজে বের করতাম সোশ্যাল মিডিয়ায়, পুরনো ক্লাস গ্রুপে, কিন্তু আপনি ছিলেন না। আমি চাইনি আপনাকে আমার ব্যর্থতা দেখাতে। আমি নিজেকে গুছিয়ে নিয়েছিলাম আপনার মতো হওয়ার জন্য। আপনি যা এখন আছেন সেটাই যথেষ্ট। আপনি এখন আমার। আপনি এখন কেমন আছেন? আজ ভালো, কারণ আপনি পাশে আছেন, আপনি কথা বলছেন, সেটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। আপনি কি আমাকে একটু সময় দিবেন? আমি আপনাকে সামনে থেকে দেখতে চাই, হাত ধরতে চাই, জীবনের বাকি গল্পটা একসাথে লিখতে চাই। আপনি তো আমার হৃদয়ের হাত ধরেছিলেন, শুধু আমি বুঝতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি রেডি হতে লাগলাম, তখনই হাতের ফোনটা বেজে ওঠে। দেখি অপরিচিত নাম্বারটা, কলটা রিসিভ করলাম। তখন ওপাশ থেকে মেইলি কণ্ঠে কেউ বলে ওঠে, আমি রেডি হয়ে বের হচ্ছি। আর আপনাকে না বললাম আপনি করে না বলতে আমায়? তুমি নিজেও তো আমাকে আপনি করে বলো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আসতেছি। আমাকে হোয়াটসঅ্যাপে লোকেশনটা পাঠিয়ে দাও, আমি এক্ষুনি ওখানে গিয়ে পৌঁছাচ্ছি। একটা শাড়ি পরে আমি বসে আছি সমুদ্রের একটা বেঞ্চের পাশে। এখনও আসছে না মিস্টার ডাক্তার মশাই।
ডাক্তারমশাই আসলে আমার থেকে 3 বছরের জুনিয়র, কিন্তু জানি না কেন জানি আমি ডাক্তারমশাইয়ের প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। লোকেশনটা একেবারে সোজা সমুদ্রের কাছে। বুঝলাম না, সমুদ্রের কাছে মনে হয় ওর ভালো লাগে, তাই আমি ওখানে যেতে লাগলাম। আধা ঘন্টা পর আমি ওখানে গিয়ে পৌঁছালাম। আমি ওখানে গিয়ে দেখি মালা একটা শাড়ি পরে বসে আছে। আমি তো ওকে দেখে ক্রাশ খেলাম। শাড়িতে ওকে যেন পরীর মতো লাগছে বলে বোঝানোর মতো ভাষা নেই। আমি মালার কাছে গিয়ে ওর পাশে বসলাম। পিচ্ছি ডাক্তারমশাইকে দেখে যেন আমি ক্রাশ খেলাম। কেন জানি না ডাক্তারমশাইয়ের প্রতি আমার একটা দুর্বলতা কাজ করতে লাগলো। কিছুক্ষণ আমি আর মালা সমুদ্রের পাড়ে বসে গল্প করছিলাম। মালার এটা নতুন জীবন বলা যায়, কারণ এ জীবনে ওর যা আছে সব কিছু নতুন। আমি নতুন, এবং কি ওর এই সমুদ্র দেখাটাও নতুন, কারণ আগের স্মৃতি যা ছিল সব মুছে গিয়েছে। আমি যেন কেমন ওর প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। আমিও কি তাহলে মালাকে ভালোবেসে ফেলেছি? না, আমি ওকে ভালোবেসলেও ও কোনোভাবে আমি এটা করতে পারবো না, কারণ আমি কারো দুর্বলতার সুযোগ নিতে পারি না। আমি হাসানকে বলে উঠি, আচ্ছা চলো না, আমার সমুদ্রটা একটু কাছ থেকে দেখতে ভালো লাগবে, তুমি আমার সাথে একটু যাবে? কথাটা বলে আমি হাসানের হাত ধরে টেনে সমুদ্রের কাছে নিয়ে গেলাম। আমার কেন জানি না হাসানকে দূর থেকে সমুদ্রটা দেখাতে খুব ভালো লাগছিল। সারাদিন ওকে নিয়ে ঘোরাঘুরি করে আমি মালার বাসায় ওকে দিয়ে আসি। তখনই দেখি ওর আব্বুর গাড়ি থেকে নেমে আমার উদ্দেশ্যে, বাবা, জানি না তোমার মধ্যে কি ম্যাজিক আছে, কিন্তু আমার মেয়ে এখন মোটামুটি সুস্থ, ও এখন স্বাভাবিক। আগের কোনো কিছুই এখন ওর মনে পড়ে না। তোমার ট্রিটমেন্টে আমার মেয়ে এখন সুস্থ, ও এখন নতুন জীবনে ফিরে এসেছে। আমি চাই ও যখন পুরোপুরি সুস্থ হয়ে যাবে আমার সব কিছু ওকে বুঝিয়ে দিব, নতুন করে এই স্মৃতিতে বেঁচে থাকবে। আমি চাই না আমার মেয়ে কষ্ট পাক। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম আর বলে উঠি, কিন্তু ওর যে কোনো মুহূর্তে যদি স্মৃতি চলে আসে তাহলে হয়তো বা সব কিছু ওর মনে পড়ে যাবে আর আগের কথাগুলো বলে ভুলে যেতে পারে। এখন কি হচ্ছে? তাহলে তখন কি ওর ওই সব কথা ভেবে উল্টাপাল্টা কিছু করবে না তো? কিন্তু সেটা সব তার মনের জোর একান্ত বিষয়, এবং কি না করার চান্স একটু বেশি আমার কাছে। কথাটা বলে ওখান থেকে বাসায় চলে আসি। বাসায় এসে আমি ঘুমিয়ে পড়লাম। এভাবে প্রতিনিয়ত আমার সাথে মালা সবসময় থাকতে শুরু করে। রোগীদের সেবা যত্ন করতে ওর ভালো লাগে, পূর্ণ অভ্যাস বলে কথা। ওকে নিয়ে ঘুরতে যাওয়া, আমি ওর প্রতি দুর্বল হয়ে গেলাম। একদিন শুয়ে আছি বিকেলবেলা, হঠাৎ করে তখন মালা কল। ফোনটা রিসিভ করলাম। তখন মালা বলে ওঠে, তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে, তুমি এই জায়গায় চলে আসো, আমি তোমাকে লোকেশন পাঠাচ্ছি। মালা কথাটা বলে কলটা কেটে দেয়। কি এমন কথা বলবে তাও জানি না। আমি রেডি হয়ে ওর কাছে যেতে লাগলাম। কিছুক্ষণ পর ওর লোকেশন অনুযায়ী আমি পৌঁছালাম। দেখলাম মালা অনেক সুন্দর করে সেজেছে, ওকে অনেক সুন্দর লাগছে। ফর্সা মুখে হালকা সুন্দর করে মেকআপ করেছে। আমি যেন ওর দিকে চেয়ে আছি। তখন আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মালা লজ্জায় বলে ওঠে, এই যে দুষ্ট ছেলে পিচ্ছি পোলা, এভাবে তুমি তাকিয়ে কি দেখো? মালার কথা শুনে আমি মাথা নিচু করে নিলাম লজ্জায়। তখন মালা আমার সামনে এসে বলে ওঠে, তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা বলতে চাও? জানি না কিভাবে বলবো, তারপরেও কথাটা তোমাকে বলতে চাই। তুমি বলো আমার কথাটা রাখবে? তুমি বলো দেখি, আমি যদি রাখার মতো হয় তাহলে অবশ্যই রাখবো। আসলে সত্যি বলতে আমি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, সত্যি। কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, বলো তুমি আমাকে ভালোবাসো। আমি জানি তুমি আমার জুনিয়র, তারপরও আমি তোমাকে ভালোবাসি। আসলে আমাকে মাফ করবেন। কথাটা বলে আমি ওখান থেকে সোজা হাঁটা ধরলাম বাসার দিকে, কারণ আমি চাই না মালার দুর্বলতার সুযোগ নিতে, কারণ আমি তাকে ভালোবাসি। কিন্তু তার মানে এই না যে আমি ওকে এভাবে ঠকাতে পারবো। আমি বাসায় চলে আসি। বাসায় এসে বসে রইলাম আর শুধু মালার কথা ভাবতে লাগলাম। আমি ওকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমি কখনো এভাবে তাকে ভালোবাসতে পারবো না। আমাকে তুমি ক্ষমা করো মালা। আজ আর পেছনে ফিরে যাব না। আজ যদি না বলি তাহলে সারা জীবন আফসোস করতে হবে। আমি জানি নেহা আমায় বুঝেছে, ওর চোখে আমি দেখেছি সেই না বলা ভালোবাসা। আজ আমি সামনাসামনি সব বলে দিব। নেহার হসপিটালের সামনে গিয়ে আমি হাজির, তখনই নেহা বলে, রাহাত তুমি এখানে? হ্যাঁ, আজ আর ফোন নয়, আজ আমি সামনাসামনি কিছু বলতে এসেছি। তুমি ফোনেও তো বলেছো আবার।
ফোনে বলা আর সামনে দাঁড়িয়ে বলা এক নয় নেহা। এই ফুলটা তোমার জন্য, তোমাকে প্রতিদিন ভালোবাসি। আজ সেই ভালোবাসাটা আমার চোখে চোখ রেখে বলার সময় এসেছে। রাহাত, কি করছো তুমি? সবাই দেখছে। হ্যাঁ দেখো, আজ আমি লুকিয়ে কিছু বলবো না। আজ আমি শুধু একটা কথা বলতে এসেছি। নেহা, আমি তোমাকে ভালোবাসি। সেই দিন থেকে যেদিন তোমাকে প্রথমবার লাইব্রেরির সাদা শাল পরে বই পড়তে দেখেছিলাম, সেই দিন থেকে যেদিন তুমি ক্যান্টিনে ঢুকে আমার দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিয়েছিলে, সেই দিন থেকে আজ পর্যন্ত প্রতিটা মুহূর্তে আমি তোমাকে ভালোবেসে চলেছি। আমি জানি আমি নিখুঁত না, আমি তোমার মতো যোগ্য, সফল, প্রতিষ্ঠিত মানুষ না, কিন্তু আমার ভালোবাসা একটু কম না। আমি চাই এই জীবনের প্রতিটা সকাল তোমার পাশে ঘুম ভেঙে কাটুক, প্রতিটা বিকেল তোমার হাসির পাশে বসে কাটুক, আর প্রতিটা রাত তোমার গল্প শুনেই শেষ হোক। রাহাত, তুমি এভাবে, আমি ভাবতেই পারিনি। তুমি জানো আমি কতদিন এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছিলাম। তোমার প্রতিটি চুপ করে তাকানো, প্রতিটি অপ্রকাশিত অনুভূতি আমি বুঝতাম, তবু আমি অপেক্ষা করেছি, কারণ আমি চাইতাম তুমি নিজে থেকে বলো। আর অপেক্ষা নয়, আজ আমি এসেছি আমার হৃদয় নিয়ে, সাহস নিয়ে, সত্যি নিয়ে। তবে দেরি কিসের? আজ থেকে, এখন থেকে আমি শুধু তোমার। তুমি শুধুই আমার অতীত না, তুমি আমার ভবিষ্যৎ। তুমি জানো এই হাতটা আমি একবার ধরেছিলাম ঘুমন্ত অবস্থায় হাসপাতালের বেঞ্চে, তখন কিছু বলিনি, আজ বলছি এই হাতটা কোনোদিন ছাড়তে চায় না। তুমি তো লজ্জায় লাল হয়ে যাচ্ছ। তুমি যখন পাশে থাকো আমার বুক কাঁপে, জিভ জড়িয়ে যায়, কিন্তু আজ আর পেছনে ফিরে যাব না। তোমার হাত ধরেই আমি বাকি জীবনটা কাটাতে চাই। আমরা অনেক দেরি করে ফেলেছি রাহাত, তবে ভালোবাসা যদি সত্যি হয় সে কোনোদিনই দেরি করে না। তোমাকে পেয়ে আমি আজ সম্পূর্ণ হয়ে গেলাম। নেহার সাথে সারাদিন ঘোরাঘুরি করে এরপর বাসায় চলে আসি। বাসায় এসে আমি হাসানকে একটা কল করি। বসে আছি, তখনই হাতের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি রাহাত কল করেছে। ফোনটা রিসিভ করলাম, তখন রাহাত ওপাশ থেকে বলে ওঠে, কিরে কেমন আছিস তুই? তুই তো আর কোনো কল করলি না। আর মালা কি অবস্থা? ও কি ভালো আছে নাকি? আর হ্যাঁ, আমার আর নেহার সম্পর্ক কিন্তু ভালো হয়েছে। আমি ওকে প্রপোজ করেছি। আর তুই শুনে অবাক হবি যে আমাকে নেহা ভালোবাসে, সেটা আমি জানতাম না। আমি জানতাম ও একটু ভাব দেখায়। দেখলাম হাসান চুপ, এখনও কোনো কথা বলছে না। তাই আমি ওর উদ্দেশ্যে আবারও বলে উঠি, কিরে তুই তো কোনো কথা বলছিস না, মন খারাপ নাকি? কি হয়েছে আমাকে খুলে বল। রাহাতকে সবকিছু বলে বলি। সবকিছু শোনার পর তখন রাহাত বলে ওঠে, আমি মনে করি ও জীবনে অনেক কষ্ট পেয়েছে। তোর ভালোবাসা পাওয়া ওর এখন প্রয়োজন, কারণ ও অনেক কষ্ট পেয়ে এতটুকু স্ট্রাগল করেছে। তুই ওকে তোর ভালোবাসা দিয়ে সব কিছু ভুলিয়ে দে। আমি মনে করি তোর ওকে ভালোবাসাটা জরুরি। তুই ওকে ভালোবাসিস কিন্তু নিজেও কষ্ট পাচ্ছিস, ওকেও শুধু কষ্ট দিচ্ছিস। আমি চাইলেও কিছু করতে পারবো না ভাই, আমার হাত পা বাঁধা। সবকিছু চেষ্টা করলে হয় না, সবসময় সবকিছু পায় না। দেখ ভাই, তোর যা ভালো লাগে তুই তাই কর। তোর আমাদের থেকে অনেক ভালো জ্ঞান, তোর যেটা ভালো মনে হয় সেটাই কর। কিন্তু একটা বিষয়, তুই আমার ভালো বন্ধু ছোটবেলা থেকে, তাই আমি বলবো কোনো ভুল সিদ্ধান্ত তুই নিবি না, যেন তোর ক্ষতি হয়। রাহাত কথাটা বলে কলটা কেটে দেয়। আমি বসে বসে ভাবতে লাগলাম। বাসায় এসে বাসার সব কিছু একে একে ভাঙতে শুরু করলাম, কিছুই ছাড়ছি না। তখনই আব্বু আমার কাছে এসে বলে ওঠে, মা তোর হয়েছেটা কি? এমন করছিস কেন? আমাকে বল, তোর এত রাগ কিসের উপর? রাগ হয়েছে? আমাকে একটিবার বল, আমি সব কিছু তোর জন্য এনে দিব। তুই শুধু আমাকে একটিবার বল। আব্বু আমি বাঁচতে চাই না, এই জীবন রেখে কি করব? আমি একজনকে ভালোবাসি, কিন্তু সেই মানুষটা আমাকে ভালোবাসে না। কথাটা শুনে আমার তো নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। 2 বছর আগে যে ভুল করেছে, সেই একই ভুল করতে যাচ্ছে না তো আমার মেয়ে? তখন আমি ওর উদ্দেশ্যে বলে উঠি, মা তুই একটিবার আমাকে বল, তুই কাকে ভালোবাসিস? আমি শুধু জানতে চাই তুই কাকে ভালোবাসিস। বাবা, আমি হাসানকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। কথাটা বলে আমি সব কিছু ভাঙতে শুরু করি। হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলি, আমার আর কিচ্ছু মনে নেই। মালার এমন অবস্থা দেখে আমি পাগলের মতো হয়ে যাই, তাই তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাই। বসে বসে ভাবতেছি যে হাসান নামের ছেলেটা খারাপ না। আমি ওকে দেখেছি, আর আমি ওকে প্রথম দেখায় চিনেছি, কারণ ছেলেটা যে অন্য আর কেউ না, আমার মেয়েকে প্রথম বাঁচিয়েছে যে ছেলেটা, এটাই সেই ছেলেটাই। আমার ম্যানেজার ছেলেটাকে টাকা দিয়েছিল। আমি শুনেছি ছেলেটার টাকার প্রয়োজন ছিল, কারণ ও পরীক্ষার ফি দিতে পারেনি। ছেলেটা খারাপ না, সব দিক থেকে ঠিক আছে,
তাই আমি হাসানকে কল করলাম। বসে বসে মালার কথা ভাবছিলাম, তখনই ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি যে আফজল সাহেব কল করেছে, মানে মালার বাবা কল করেছে। ফোনটা রিসিভ করে সালাম দিলাম, তখন উনি কান্না করে বলে ওঠে, বাবা তুমি এক্ষুনি হসপিটালে চলে আসো, কারণ আমার মেয়ে অজ্ঞান হয়ে গিয়েছে। তুমি আসলে আমি তোমাকে সব কিছু খুলে বলবো। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়, ডাক্তার এসে বলে ওঠে, দেখুন ওনার কন্ডিশন তো আপনারা আগে থেকেই জানেন, তারপরও এমন প্রেশার দিচ্ছেন কেন? আর হ্যাঁ, এখানে হাসান নামের যদি কেউ থাকেন তাড়াতাড়ি ওনাকে ডাক দেন, পেশেন্টের খুবই প্রয়োজন, ওনার কাছে প্রয়োজন। আমি হসপিটালের সামনে আসতে তখনই আঙ্কেল আমার সামনে হাত জোড় করে বলে ওঠে, বাবা আমি সব কিছু শুনেছি, তুমি আমার মেয়েকে রিজেক্ট করেছো। তোমাকে আমি ভালো করেই জানি, কিন্তু একটা কথা বাবা, তোমার কাছে আমি অনুরোধ বাবা হয়ে তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি আমার মেয়েটাকে ভালোবেসে নিজের করে নাও। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কোনো কিছুতেই আমি কমতি রাখবো না। ছি ছি আঙ্কেল, এসব কি বলছেন? তখনই ডাক্তার আসে। ডাক্তার এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, এখানে হাসানকে, ওনাকে যেতে হবে ওনার কাছে। ডাক্তারের কথা শুনে আমি কেবিনের ভিতরে প্রবেশ করি। আমাকে দেখে মালা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলে ওঠে, বিশ্বাস করো হাসান, তুমি আমার রক্তের সাথে মিশে গিয়েছো। তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। একটা বার বলো তুমি আমাকে ভালোবাসো। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, তাই আমি শেষে স্বীকারই করে ফেললাম আমিও তাকে ভালোবাসি। দুজন দুজনকে দড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। কিছুদিনের মধ্যে আমার সেবা যত্নে মালা সুস্থ হয়ে যায়। এরপর ওকে নিয়ে বাসায় নিয়ে যায়। এরপরে ওকে বিদায় জানিয়ে আজকের মতো আমি বাসায় চলে আসি। বাসায় এসে সব কিছু গুছিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। হাসানকে একটা কল করি, কল করতেই হাসান ফোনটা রিসিভ করে আর ওপাশ থেকে বলে ওঠে, কিরে হঠাৎ করে কল করলে যে? তোর কি অবস্থা সেই জন্য কল করেছি। এখন সব ঠিক আছে তো? রাহাতকে সব কিছু খুলে বলি। সব কিছু শোনার পর তখন রাহাত বলে ওঠে, তাহলে তো ভালোই, আর কোনো সমস্যা নেই, সব দিক থেকে ঠিক আছে। কি করব, আমি ওকে ভালোবাসি, আমি নাও করতে পারলাম না। রাতের সাথে আরও কিছু সময় কথা বলে কলটা কেটে দেয়। এরপর ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে মালাকে নিয়ে আমরা দুজন সমুদ্রে হাঁটতে বের হলাম। দেখেছো হাসান, সমুদ্রটা কেমন গভীর? আমিও তোমার এই গভীরতার মধ্যেই থাকতে চাই, যেখানে কেউ খুঁজে পাবে না। মালার কথায় একটা মুচকি হাসি দিলাম। এরপর ওর উদ্দেশ্যে বলে উঠি, ভালোবাসা যদি সত্য হয় তুমি কখনো আমাকে ভুলে যাবে না। এমন কথা বলছো কেন? তোমাকে পাওয়ার জন্য আমি কত কিছু করেছি, তাহলে আমি তোমাকে ভুলে যাব কেন? তোমার এমন কথা কেন মনে হয়? তোমার কথাটা কেন জানি না আমাকে ভাবাতে শুরু করলো। ওই সব বাদ দাও, এখন চলো দুজনে হাঁটতে থাকি। দেখো তোমার শার্টটা কেমন হয়ে গেছে, তুমি শপিং করো না, চলো আমরা দুজনে শপিং করি। কথাটা বলে আমাকে টানতে টানতে শপিং মলে নিয়ে যায়। এরপর আমার জন্য অনেকগুলো জামা প্যান্ট পছন্দ করে এনে এরপর আমাকে একটা শাড়ির দোকানে নিয়ে গিয়ে বলে ওঠে, তোমার পছন্দ মতো আমাকে তুমি শাড়ি নিয়ে দাও। আমি ওকে নীল রঙের একটা শাড়ি পছন্দ করে দিই। এরপর ওখান থেকে আমরা দুজন রিক্সা করে যেতে লাগলাম। তখন সামনে একটা ফুচকার দোকান দেখে বায়না করতে লাগলো মালা ফুচকা খাবে। ওকে নিয়ে ফুচকার দোকানে গেলাম। ওখানে গিয়ে ফুচকা খেতে লাগলো মালা। আমার মুখে একটা ফুচকা দিতে আমার মুখ পড়ে যাওয়ার মতো অবস্থা। তখনই মালা আমার ঠোঁটে কিস করে, প্রায় 5 মিনিট পর ছেড়ে দেয়। এরপর বলে ওঠে, কি মিস্টার ডাক্তার মশাই, এখন কি আপনার ঝাল কমেছে? কথাটা বলে মালা একটা হাসি দিল। এরপর আমি আর মালা দুজনে রিক্সা করে যাচ্ছিলাম। হঠাৎ করে একটা ট্রাক আসে আর আমার আর মালাকে ধাক্কা দেয়। মালা একটা দেয়ালের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। ওর মাথা দিয়ে রক্ত পড়ছে। তাড়াতাড়ি করে আমি হসপিটালে নিয়ে যাই। আঙ্কেলকে কল করে হসপিটালে আসতে বলি। আমি আর আঙ্কেল দুজনে বাইরে কেবিনে বসে আছি। অপেক্ষা করতে লাগলাম মালার জন্য। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলে, আপনাদের রোগীর জ্ঞান ফিরেছে এবং কি এখন ডেঞ্জারাস মুক্ত। কথাটা শুনে আমি কেবিনে যাই। মালার হাত দুটি ধরে আমি চোখ খুলতেই নিজেকে হসপিটালে আবিষ্কার করি। আমি চমকে উঠি, মাথায় প্রবলেম, যন্ত্রণা শুরু হয়, চারিদিকেই ঘুরে যায়। স্মৃতির টুকরোগুলো ঘুরপাক খায়। তার চোখের সামনে ভেসে ওঠে সেই বিকেল, সেই নিহাল, সেই বিশ্বাসঘাতকতার ছোঁয়া, স্বপ্ন। আমি এখনো মালাকে জোরে ধরে আছি। তখনই মালা, আপনার সাহস কি করে হয় আমাকে ছোঁয়ার? আমি মালার থাপ্পড়ের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এই আপনি কে? আমার পাশে কেন? হাত ছাড়ুন। মালা, আমি হাসান, তুমি আমাকে চিনতে পারছো না? হাসান?
আমি কাউকে এই নামে চিনি না। আপনি কি জানেন আমার জন্য কি হয়েছে? এক নেহাল ছিল, আমার সাথে প্রতারণা করেছে। আমি আমি সেই দুঃখে নিজের হুঁশ হারিয়ে অ্যাক্সিডেন্ট করেছিলাম। এখন জ্ঞান ফিরেছে। আমি শুধু জানি আমি একজন ডাক্তার, আর আপনি আপনি আমার। মালা, তুমি জানো না আমি তোমার জন্য কত কিছু করেছি। আপনি বুঝতে পারছেন না? দয়া করে চলে যান, আপনার সাহস তো কম না। নিঃশব্দে উঠে গেলাম। একবার ফিরেও তাকালাম না মালার দিকে, আর মালাও আমার দিকে তাকায়নি। আমি বাসায় চলে আসি। আমাকে বাধা দিল মালার বাবা। আমি কিছু না শুনে বাসায় চলে আসি আর রাহাতকে কল করি। কি রে তুই, তোর গলা এত কষ্ট কেন? রাহাত, সব শেষ। মালা আমাকে চিনতেই পারছে না। তার স্মৃতি ফিরে এসেছে, কিন্তু শুধু সেই প্রতারণার, সেই অ্যাক্সিডেন্টের স্মৃতি। আমি আমার ভালোবাসা, আমার যত্ন সব ভুলে গেছে। আরে ধুর, এটা সময়ের ব্যাপার রে, সে চিনে ফেলবে আবার তোকে। না রাহাত, আমি আর পারছি না। আমি যে ভেঙে পড়েছি। আমি তো ওর জন্য সব কিছু ত্যাগ করেছিলাম, আর সে আমাকে অপমান করে তাড়িয়ে দিল। এবার তুই কি করবে? আমি আর এই শহরে থাকবো না। টিকিট কেটে ফেলেছি। আজই এয়ারপোর্টে যাচ্ছি। দূরে চলে যাব, যেখানে কেউ মালার কথা জানে না। সেখানে আমি আবার নিজেকে খুঁজে পাবো। নিঃশব্দে দাঁড়িয়ে যায়, বুঝে যায় কিছুই বলার নেই। তার চোখে মালার মুখ ভেসে উঠছে। সেই ফুচকা খাওয়া, সেই শাড়ি পছন্দ, সেই সমুদ্রের কথা। ভালোবাসা যদি একপাক্ষিক হয়, তাহলে সেটা কি সত্যিই ভালোবাসা, নাকি শুধু এক পেশের স্বপ্ন? এক ফোঁটা অশ্রু ঝরে পড়ে চোখ থেকে। এ কি করলি মা? তোকে ছেলেটা এতটা ভালোবেসেছে, কিন্তু তুই তাকে কি করেছিস? অপমান করেছিস? কি সব বলতেছে আব্বু? আমি তো কিছুই বুঝতেছি না। এসব কি বলো আমাকে? আমি তো কিছু মনে করতে পারছি না। আমার তো এখন ছেলেদের প্রতি ঘৃণা হয়। ঘৃণা ছাড়া আর কিছুই জন্মাচ্ছে না। তুই যখন প্রেমে ধোঁকা খেয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করিস, তখন তোর স্মৃতিশক্তি সব কিছু হারিয়ে যায়। এরপরে আমরা কি করব জানি না। অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো লাভ হয়নি। শেষে আমি হাসানের কাছে যাই। আমি তোকে বিদেশে নিয়ে গিয়েছিলাম ট্রিটমেন্টের জন্য, কিন্তু ওখানে কোনো কাজ হয়নি। শুনে অবাক হবি, তোকে ওখান থেকে গাড়ি থেকে উদ্ধার করে এই হাসান। তোকে হাসান অনেক আগে থেকে ভালোবাসে, কিন্তু সে কখনো বলতে পারেনি, কারণ সে ছিল অসহায়। একটিবার মনে করে দেখ তার ভালোবাসার কথা, তাহলে তো সব মনে পড়ে যাবে। আব্বু কথাটা বলে ওখান থেকে চলে যায়। আমার কিছুই মাথায় ঢুকছে না। আমি বাসায় চলে আসি। বাসায় এসে ভাবতে থাকি হচ্ছেটা কি। আমি এসব ভাবতে ভাবতে আমার আলমারিটা খুলতেই আমার সামনে পড়ে একটা নীল রঙের শাড়ি। আমি তো কখনো শাড়ি পরি না, তাহলে আমার আলমারিতে শাড়ি আসলো কি করে? আর আমার বাসায় কেউ নেই আব্বু ছাড়া, তাহলে শাড়িটা আসলো কোথা থেকে? শাড়িটা হাতে নিতেই তখনই আমার ধীরে ধীরে মাথায় ব্যথা করতে শুরু করলো। আমি অচেতন হয়ে যেতে লাগলাম। তখনই আমার ধীরে ধীরে সব কিছু মনে পড়তে লাগলো। তখন আমি হাসান বলে একটা চিৎকার করি। এরপর দৌড়ে আমি ওর বাসায় যাওয়ার জন্য রওনা দিই। তখন দেখলাম ওর বন্ধু রাহাত। তখন আমি ওর কাছে গিয়ে বলি, ভাইয়া, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। প্লিজ আমাকে বলবেন যে হাসান কোথায়? আমি যে ওকে অনেক অপমান করেছি, আমি তো জানতাম না। আপনার কি ওর সম্পর্কে সব কথা মনে পড়ে গিয়েছে? আমার এখন সব কিছু মনে পড়ে গেছে। তাহলে আপনি তাড়াতাড়ি এখনই এয়ারপোর্টে যান। ওই এয়ারপোর্টে গেছে, ও দেশের বাইরে চলে যাবে বলল। কথাটা শুনে আমি গাড়ি ছুটিয়ে চলে যেতে লাগলাম এয়ারপোর্টের কাছে। হাজারটা কষ্ট আর বেদনা নিয়ে আমি চলে যাব। আমি চাই না আমার জন্য কষ্ট পাক মালা। আমার যাওয়ার ফ্লাইট হয়ে গেছে, তাই আমি রওনা দিব। ঠিক তখনই পেছন থেকে কেউ জড়িয়ে ধরে। আমি মোটেও প্রস্তুত ছিলাম না তার জন্য। আমি পেছন ফিরে তাকিয়ে দেখি মালা, এবং কি সে কান্না করতে করতে বলে ওঠে, আমাকে ছেড়ে তুমি কোথায় যাচ্ছ? তুমি জানো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না? তোমার সব কথা মনে পড়ে গিয়েছে। ভালোবাসা যদি গভীর আর সত্যি হয়, তাহলে কখনো সেই ভালোবাসা পৃথিবীর কেউ ঠকাতে পারবে না। তুমি আমাকে সত্যিকারে ভালোবেসেছো, তাই তোমার ভালোবাসার কখনো মিথ্যে নেই। সেই জন্যই আমি তোমার হতে ফিরেছি। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি হাসান। আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কথাটা শেষ করতে না দিয়ে ওকে জড়িয়ে ধরলাম আর মুখটা চেপে ধরে বললাম, আর এমন কথা একটিবারও বলবে না। আমি তোমাকে অনেক ভালোবাসি বলে শক্ত করে জড়িয়ে ধরি। আর গল্পটা এখানেই শেষ করলাম। কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর গল্পের ভয়েস খারাপ হলে কিছু করার নাই ভাই, প্রচুর পরিমাণ ঠান্ডা আর গলার সমস্যা। অবস্থা পুরাই খারাপ। যাই হোক, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।